ইনকাম কম হলেও টাকা জমানো কেন জরুরি? ছোট্ট কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই ভাবি আমার তো আয় কম, সেভিংস করে কি হবে? কিন্তু সত্যি বলতে কি জানেন, আয় কম হলে টাকা জমানো আরও বেশি সবচেয়ে জরুরি। কারণ টাকা জমানো শুধু ধনীদের জন্য না, টাকা জমানো হলো সচেতন মানুষের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। তো ইওর চয়েস আইডি থেকে আপু কমেন্টস করছে, আপু তুমি একা ব্যবসা শুরু করলে নাকি সবাইকে নিয়েও শুরু করছো? আমি তোমার সাথে করতে চেয়েছিলাম। তো আপুর মতো যাদের মনে এইরকম প্রশ্ন, যারা যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চেয়েছিলেন বা আমার সাথে অনেকেই কাজ করতে আগ্রহী আছেন, তাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন যে আমি কি একা শুরু করছি নাকি আরও কারোর সাথে ব্যবসাটা শুরু করছি। আপু তাদের উদ্দেশ্যে সবাইকে বলবো, আপু ভাইয়েরা যারাই ভিডিও দেখছেন, একটা যুদ্ধে নামার আগে, একটা সংগ্রামে নামার আগে সেইখানে পূর্ব প্রস্তুতি হিসেবে নিজেকে তৈরি করতে হয়। সুন্দরভাবে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজের সমস্ত কিছুকে ঠিক করতে হয়। পুরো পাকাপোক্ত ট্রেনার হয়ে তবেই কিন্তু যুদ্ধক্ষেত্রে নামতে হয়, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেখানে অনেককে নিয়ে চলার পথে আমার কোনো ভুল হলে সবাইকেই আমি এখানে বিপদে ফেলতে পারি, সেই ভুলটা আমি কখনোই করব না। এই জন্য আমি নিজেই একা যুদ্ধক্ষেত্রে আগে নেমে গেলাম এবং যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলাম। সেই জন্য একা একা আগে হাঁটতে শুরু করছি। যখনই আমি ভালো মনে করব কিংবা এখানে আমি অনেক স্মুথলি মনে করব, তখনই আমি আমার উদ্যোক্তা ভাই বোনদের নিয়ে সাথে করে ব্যবসাটা শুরু করব। আশা করি আপুমনি ভাইরা আপনারা আমার উত্তরটা পেয়ে গেছেন। তো দেখুন, আজকে আমার ভীষণ ভীষণ ভালো লাগতেছে, তার পাশাপাশি হৃদয়ের এক কোণে গভীর একটা কষ্ট অনুভব হইতেছে। কারণ আপনারা ভিডিও শুরুতেই দেখছেন যে আমার ঘর থেকে অনেক মালামাল বের করা হচ্ছে এবং ট্রাক ভরে অবশেষে ফাইনালি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কত রহমত, মাশাল্লাহ। দেখুন কত সুন্দর, কত সুন্দর আমাদের গ্রাম। মানে আমরা যখন শহরে থাকি তখন কিন্তু শহরের যানজট, কোলাহল, ব্যস্ততা আর অনেক প্রতিযোগিতা, সেই সাথে কে কার চেয়ে বড় হবে, কে কত ইনকাম করবে সেটার একটা প্রতিযোগিতা থাকে। ওই সময় মন মানসিকতা অন্যরকম থাকে। আবার যখন দেখুন গ্রামের রাস্তায় ঘুরতেছি, এই যে কী যে শান্তি লাগতেছে। আল্লাহর অপরূপ সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদের জন্য কি ভান্ডার দিয়ে রাখছে এই মাটিতে। দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চারিদিকে তাকালে ফসলের ক্ষেত, চারিদিকে অফুরন্ত ভান্ডার, কোনো কিছুর কমতি নেই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অনেক রহমত, আপনাদের দোয়া আর ভালোবাসায় অবশেষে ফাইনালি আমরা ছোট্ট একটা আশ্রয় করতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। দেখুন আপুমনি ভাইরা যারা আমার ভিডিও দেখেন, আমি সবসময় বলি অল্প আয় যাদের আছে কেন সঞ্চয় করবেন, কেন সঞ্চয় করা দরকার। অনেকেরই থাকে আমাদের ছোট্ট একটা আশ্রয় হোক, আমি যেভাবে আছি তার চেয়ে আরেকটু ভালো হই, এরকম কিন্তু স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা পূরণ করার জন্যই কিন্তু আমাদের সঞ্চয় করা দরকার। ধীরে ধীরে অল্প অল্প করে একটু একটু করে সামনে আগানো দরকার। অবশেষে আমি কিন্তু আমাদের গ্রামের খুব কাছাকাছি চলে আসছি। সুন্দর একটা ব্রিজ আছে, এইটা অনেকেই হয়তো বা চিনবে যারা টাঙ্গাইলের। তো যাই হোক, একদম বাড়ির পাশে চলে আসছি। আমাদের গাড়িটা খুব তাড়াতাড়ি চলতেছিল, রাস্তাঘাটটা এত সুন্দর ছিল এবং একদমই যানজট মুক্ত ছিল, যে কারণে আমরা খুব দ্রুত চলে আসছি। মাত্র 2 ঘন্টার মধ্যে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাইনালি আমার স্বপ্নের বাড়িতে চলে আসছি। আর সেই তিল গড়া, যত্নে গড়া আমার সেই ছোট্ট ছোট্ট ইনকামের ফসল, যে ফার্নিচারগুলো বিয়ের পর থেকেই একটু একটু করে কষ্ট করে আমি বানিয়েছি, সেইগুলো আজকে আমার ঘরে ঢুকবে। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের জিনিস আজ নিজের ঘরে, একটা অনুভূতি অন্যরকম। জীবনে কিছু কিছু জিনিস থাকে যেগুলো শুধু জিনিস না, এগুলোর সাথে জড়িয়ে থাকে ঘাম, ধৈর্য আর অনেক না বলা কষ্ট। আজকে এই ঘরটা আমি সাজাচ্ছি, এক এক করে ফার্নিচারগুলো নিজের বাড়িতে তুলে রাখছি। তখন বারবার একটা কথাই মনে পড়ছে, এই জিনিসগুলো একদিনে কিন্তু আসেনি। অনেক কষ্টে উপার্জন করা টাকা দিয়ে ধীরে ধীরে খুব হিসেব করে একটা খাট, একটা আলমারি, একটা টেবিল। তখন বাড়ি ছিল না, ঘর ছিল না, মনে শুধু স্বপ্ন ছিল, আশা ছিল একদিন নিজের ঘর হবে, তখন এগুলো নিয়ে যাব। অনেকে তখন বলতো বাড়ি নেই, এইসব কেন, এত কিছু কেন, কিন্তু আমি জানতাম স্বপ্ন থাকলে প্রস্তুতি থাকতে হয়। তো আপুমনি ভাইরা এই যে দেখেন একটা জিনিস লেখা, এখানে অনেকগুলো সূরা লেখা, ফজর থেকে একদম এশার পর্যন্ত সূরা লেখা, যে আমার হাজব্যান্ড লিখে দিছিল আমার ছেলেকে যে কোন কোন নামাজের পরে কোন কোন সূরা পড়তে হবে। সেই ড্রেসিং টেবিলের সাথে ওই কাগজটা চলে আসছে আমার চোখে পড়াতে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আল্লাহর রহমত, সৃষ্টিকর্তার দয়া আজকে বাড়ি হয়েছে। আজ সেই কষ্টের জিনিসগুলো নিজের ঠিকানায় এসে জায়গা নিচ্ছে। আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা, শুধু আমার ফার্নিচারগুলোই আসে না, আমার হাতে লাগানো বেলকনিতে 2টা গাছ ছিল। একটা হচ্ছে কাগজি লেবু গাছ। অনেকেই আমার পুরনো ভিডিও দেখলে দেখতে পাবেন এই লেবু গাছটা অনেক থোকা থোকা লেবু ধরে। সেই গাছটাকেও কিন্তু আমি নিয়ে আসছি
ভাবছি অনেক যত্ন করে যে আমার বাড়িতে আমি লাগাবো। পাশাপাশি আর একটা ফুলের গাছ হচ্ছে বাগানবিলাস বা কাগজ ফুল, সেটাও দেখাবো একটু পরে। তো এইখানে আমার মামা গাছটা ভীষণ যত্ন করে লাগাইছে। আর আফসানা আপু বলতেছিল নিজের গাছ নিজে একটু হেল্প করো, প্রথম গাছ লাগাচ্ছ বাড়িতে, একটু হাত লাগাও। সেই জন্য আমি শুধুমাত্র নিজের একটা অনুভূতি অন্যরকম যে নিজের যত্নের গাছটা নিজের বাড়িতে নিজের মাটিতে সুন্দর করে লাগিয়ে দিলাম। এটার একটা ভালো লাগা ফিলিং কি পরিমাণ সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই উৎসাহটা আমার হাজব্যান্ড আমাকে দিছে। আর এই ছিল দ্বিতীয় গাছটা, এটা ছিল বাগানবিলাস বা কাগজ ফুল। এই গাছটাও আমার বারান্দা বাগানে ছিল, বেশ সুন্দর ফুল ফুটতো। অনেক কষ্ট করে যত্ন করে গাছটাকে বাঁচিয়ে রাখছি। শুধু স্বপ্ন দেখছিলাম যে বাড়ি হবে, বাড়ির সামনে এই বাগানবিলাস গাছটা লাগাবো। আল্লাহ যদি রহমত থাকে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন গাছটাকে, তাহলে আমি বাড়ি নিয়ে যাব। ফাইনালি গাছটারও জায়গা হলো আমার বাড়িতে। এই যে দেখুন, কিন্তু গাছটাকে কিছুতেই বের করা যাচ্ছিল না এই ড্রাম থেকে। শেষ পর্যন্ত মামা এবং আমার হাজব্যান্ড মিলে খুব কষ্ট করে গাছটাকে বের করছে। বিশ্বাস করুন ভাই বোনেরা, আপনি কখন বুঝবেন যে আপনার প্রিয় মানুষগুলো আপনাকে ভালোবাসে? যখন দেখবেন আপনার হাতের আপনার যত্নের ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনার প্রিয় মানুষ খুব ভালোবেসে যত্ন করে প্রাধান্য দেয় বা সেই জিনিসটাকেও ভালোবাসে, গুরুত্ব দেয়, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিয় মানুষটাও আপনাকে অনেক বেশি ভালোবাসে। এমডি আরিফ আইডি থেকে একটা ইন্টারেস্টিং কমেন্টস করছে, আপু আপনার কি লাভ ম্যারেজ? ভাইয়াকে সহ সবাইকে বলবো হ্যাঁ আমার লাভ ম্যারেজ, কিন্তু এই লাভটা সিনেমার মতো হঠাৎ না ভাইয়া। এই লাভ এসেছে বোঝাপড়া, সম্মান আর দায়িত্ব থেকে। অনেকের এই ধারণা লাভ ম্যারেজ মানে সুখী হয় না, কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ উল্টোটা। লাভ মানে শুধু ভালো লাগা না, লাভ মানে একে অপরের কষ্ট বুঝে নেওয়া, একসাথে কঠিন সময় পার করা আর একে অপরের পাশে শক্ত হয়ে দাঁড়ানো। আমাদের লাভ ম্যারেজ মানে ভালো সময় হাত ধরা আর খারাপ সময় হাত ছাড়া না। আর এই সম্পর্ক গড়ে উঠছে বিশ্বাস দিয়ে, ধৈর্য দিয়ে আর আল্লাহর রহমত দিয়ে। লাভ থাকলে ত্যাগও থাকতে হয়, শুধু অনুভূতি নয়, দায়িত্ব নিতে হয়। আমরা সেটাকেই কিন্তু গুরুত্ব দিচ্ছি সবচেয়ে আগে। আজ যদি শান্তিতে সংসার করতে পারি, আজ যদি একসাথে স্বপ্ন দেখতে পারি, তাহলে আমি গর্ব করে বলি হ্যাঁ লাভ ম্যারেজই ভালো। লাভ ম্যারেজ যেখানে সম্মান পায়, বোঝাপড়া থাকে আর সম্পর্কটা আল্লাহর সৃষ্টির ভরসায় হয়, সেই লাভ ম্যারেজই সবচেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত, আমরা এখনও খুব সুন্দর করে সামনের দিকে এগোচ্ছি। আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন মৃত্যু পর্যন্ত দুজন দুজনের সাথে এভাবে সুন্দর করে থাকতে পারি, আজীবন যেন কাটিয়ে দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমি দেখুন আপুমনি ভাইয়েরা, ফাইনালি আমার সমস্ত ফার্নিচার, সমস্ত জিনিসপত্র একে একে সব ঘুরে ঢুকে গেছে। এখন আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখুন আমরা কিন্তু এখনও জানালাটা লাগাতে পারি নাই, আর সব জিনিসপত্র এখানে ওখানে আমরা রাখতেছি, যেখানে যেখানে রাখা যায়। এই যে সমস্ত প্যাকেট করা, বস্তা করা, আর আমার ক্যাবিনেটটাও বাড়ি চলে আসছে। এই যে, তো বাকি কাজ গোছানো হলে ইনশাল্লাহ খুব সুন্দর হবে। ধীরে ধীরে সব স্বপ্ন পূরণ হবে আল্লাহ যদি আমাদের সহায় থাকেন। তো এখন হয়তো বা আমরা ঢাকা থেকে আরেকটা বাসায় চলে যাব বলে কিছু ফার্নিচার এখানে নিয়ে আসছি। আর এমনিতেও আমাদের এই ঘরে তো অনেক কিছুই করার দরকার ছিল বা করতে হতো, তো সেই জন্য আগে থেকেই হয়ে গেল আলহামদুলিল্লাহ, সেটা অনেক ভালো লাগলো। তো আপুমনি ভাইয়েরা, আমি কিন্তু কথায় কথায় সবসময় বলি যে আজকের কষ্ট, আজকের সঞ্চয় আগামী দিনের আপনার বিশাল বড় অঙ্ক দাঁড়াবে, বিশাল সুখ দাঁড়াবে, একটা বড় বেনিফিট দাঁড়াবে। সেটার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে এখন দিতেছি। এই যে দেখুন, এই দরজাটা আগে ভালো করে দেখুন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা দরজা আমার ঘরের সাথে লেগে গেছে অলরেডি। আর এই দরজার একটা কাহিনী আপনাদেরকে বলি। আমি যতটুকু জানি, আমার হাজব্যান্ড গল্প করছে, এই দরজাটার যে গাছটা বেশ কিছুদিন আগে আমার চোখের সামনেই বড় হচ্ছিল, এবং সেই গাছটাই কেটে অবশেষে সেই গাছের এই যে এখানে গাছের অংশ দিয়েই দরজাটা বানানো হয়েছে। এই কথা বলার উদ্দেশ্য একটাই, আমার হাজব্যান্ড যখন স্কুলে পড়তো তখন তার নিজের কোনো আয় ছিল না, যেটুকু হাত খরচ পেত সেখান থেকে কিছু হাত খরচ বাঁচিয়ে সে কিছু গাছ লাগাইছিল তাদের পুকুর পাড়ে। অনেকেই তখন হাসতো, বলতো যে এত ছোট বয়সে এসব করে কি হবে, কিন্তু আজ আমি গর্ব করে বলি সেই গাছ থেকেই আজকে আমার হাজব্যান্ডের ঘরের দরজা হয়েছে। একটা ছোট্ট সিদ্ধান্ত, একটু সংযম, একটু ভবিষ্যতের কথা ভাবা, এগুলোই কিন্তু আজ এত বড় ফল দিয়েছে। দেখুন আপুমনি ভাইয়েরা, আমি সবসময় বলি যে ক্ষুদ্র থেকে শুরু করুন। আজকে আপনি যে চারা গাছটা লাগাবেন সেটা ভবিষ্যতের জন্যই একসময় অনেক বড় কিছু হবে, ফল দেবে, ফুল দেবে, ছায়া দেবে, একটা সময় আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এই সেই দরজা আজকে, যেটা আমার হাজব্যান্ডের স্কুল জীবনের পকেট খরচ বা হাত খরচ বাঁচিয়ে যাওয়ার পরে যে টাকাটা সে বাঁচিয়ে রেখে গাছ লাগাইছিল, সেই গাছের কাঠের দরজা এইটা আলহামদুলিল্লাহ। তো যে সকল আপুমনি ভাইয়েরা হতাশ যে আমাদের অল্প পায়, আমরা কি করবো এই অল্প আয় দিয়ে, তাদেরকে বলবো আজ যদি আপনি ছোট্ট জায়গায় ছোট্ট সঞ্চয় করেন, আগামীকাল সেই ছোট্ট সিদ্ধান্তই আপনার জীবনে বড় কিছু গড়ে দেবে। দেখুন এই দরজা শুধু কাঠ বা লোহার না, এই দরজা হলো একজন মানুষের চিন্তা, পরিশ্রম আর সময়ের ফল। তো আজ যারা আমাদের এই ঘর তৈরি দেখছেন, এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই,
হাত খরচ বাঁচানো থেকে শুরু করে ধীরে ধীরে স্বপ্ন জমানো দিয়ে। এই জন্য কোনো ছোট কিছু দেখে কেউ হাসবেন না, কোনো লজ্জা পাবেন না। আপনারা ছোট দিয়ে শুরু করুন, দেখবেন একটা সময় সেই ছোটটাই আপনার জীবনে অনেক বড় একটা স্বপ্নের চাবিকাঠি হবে। বিশ্বাস রাখুন ভাই বোনেরা, আপনার আজকের চেষ্টা একদিন আপনার ঘর, আপনার দরজা, আপনার পরিচয় হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তো তেমনি করে আজকেও কিন্তু আমি এই ঘরের পিছনে যেমন ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে হাঁটছি, স্বপ্ন দেখছি, তেমনি করে আবার নতুন করে আরেকটা স্বপ্ন দেখতেছি আমার বিজনেস নিয়ে। সেটা হোক না ছোট, তবুও কিন্তু আমি অনেক বড় স্বপ্ন দেখি। এটা হয়তো বা একদিনে সফলতা আসবে না, আমি ভেঙে পড়বো, আমি হোঁচট খাবো, আমি আবার কষ্ট করব, আবার আমি উঠে দাঁড়াবো। এভাবেই কিন্তু আমি স্বপ্নটাকে দেখতেছি এবং ইনশাল্লাহ এটাও আমি আমার পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। সেই দোয়াটা আপনারা সবাই করবেন। তো ঘর দুয়ার গোছাতে গোছাতে অনেক দেরি হলো, শেষ পর্যন্ত পাশের বাড়ি কাকির বাড়ি চলে আসছিলাম। আর এখানে এসে আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহর কি রহমত, চারিদিকে অফুরন্ত সবজির ভান্ডার। গ্রামে আসলে এগুলো দেখলে সত্যি আমি কেমন জানি, আমার খুবই ভালো লাগে, আমার মাথা ঠিক থাকে না। সবাই ভালো আছেন না? বাচ্চারা ভালো আছে? আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সব কিছু ভালো আছে। গ্রামের জিনিস দেখলেই তো মাথা নষ্ট কাকি, গ্রামের জিনিস দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, থাকাই লাগবে কাকি, সত্যি আমি গ্রামেই আসবো। তো আর একটা পাশের বাড়ি কাকির সাথে দেখা হয়েছিল। কাকি বলতেছিল যে কাকি গ্রামে থেকে যান, কেন শহরে যান। আমি কাকির সাথে কথা বলতেছিলাম, সেই ন্যাচারাল ভয়েসটা আপনাদের সাথে একটু রাখছি। আর জুলি হয়েছে আমার জন্য শাকসবজি তোলার জন্য পাগল হয়ে গেছে, কোন কোন সবজিটা দিবে ক্ষেত থেকে তুলে। দেখুন আল্লাহর কি রহমত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখুন ভুট্টা খেতে এত সুন্দর সবজি হয়েছে কাকিদের, পালং শাক, লাল শাক, ধনে পাতা, পাশাপাশি মূলা, অনেক ধরনের সবজি হয়েছে, যেটা দেখে আমার এত ভালো লাগছে। জুলি আমার জন্য শাকসবজি তুলতেছিল আর ডাকতেছিল তাড়াতাড়ি আসো, ও আমাকে ভাবি বলে ডাকে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তুলো। তো আমিও সাথে সাথে একটু সবজি তুলতেছিলাম। বিশ্বাস করেন ভাই বোনেরা, আমার এই সবজির গন্ধে, ধনেপাতার সেন্টে আমার তখনই মাথা নষ্ট হয়ে গেছিলো, মনে হয়েছিল যদি ন্যাচারালটা খেতে পারতাম। আর এটা ছিল আলু শাক, এটা দেখে 2-3টা আমি ডগা ছিঁড়ছিলাম যে আলু শাক, ছোটোবেলা আলু শাক রান্না করে মাছ দিয়ে মা রান্না করে দিত, খেতাম, খুব মজা হতো। তো এটা দেখে 2-3টা খুব ছিঁড়লাম যে দেখি কেমন হয়েছে। পাশাপাশি অনেক ধরনের সবজি জুলি আমাকে তুলে দিছে অল্প সময়ের মধ্যে। এইখানে ভাত খাওয়ার সময়টুকু পাই নাই, কারণ যদি ভাত খেতে বসতাম তাহলে হয়তো বা গাড়ি মিস করতাম। তাড়াহুড়ো করে জুলি শুধু সবজিগুলো তুলে দিছে এবং প্যাকেট করে দিছে। আপনাদের সাথে সেই সবজিগুলো আমি শেয়ার করব। আর দেখুন একটা ক্ষেতের মধ্যে সব ধরনের সবজি আছে। বিশ্বাস করুন ভাই বোনেরা, গ্রাম এত সুন্দর, এত সুন্দর। আর আমি জানি না আমার এইখানে আসলে এত কেন ভালো লাগে। বিশ্বাস করুন আমার আর তখন শহরেই যেতে ভালো লাগে না, মনে হয় আমি যদি গ্রামে থাকতে পারতাম, আমি কেন গ্রামে থাকতে পারি না। কিন্তু প্রকৃতির নিয়ম বা বাস্তবতা এমন জিনিস, এই যে কথায় কথায় বলি যে পরিস্থিতি এবং বাস্তবতা খুবই কঠিন, আপনাকে শক্ত হাতে সব কিছু মেনটেন করতে হবে। গ্রামে যদি আপনি শারীরিক পরিশ্রম করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো থাকা যাবে, তবে নগদ অর্থ ইনকাম করতে গেলে আপনাকে শহরে অবশ্যই থাকতে হবে। যদি আপনি অল্প দিনে খুব তাড়াতাড়ি কিছু করতে চান তাহলে আপনার গ্রাম ছেড়ে শহর কিংবা প্রবাসে যেতে হবে। সেই জন্যই কিন্তু আমাদের মতো অভাগা দুর্ভাগা যারা আমরা গ্রামের প্রকৃতি ছেড়ে, মায়া আলো বাতাস ভালোবাসা ছেড়ে কিন্তু আমরা শহরে থাকি কিংবা প্রবাসে থাকি। এই প্রবাস বা শহরমুখী মানুষগুলো একরকমই। আমি মনে করি প্রবাস বা শহরের মানুষ দুটো মানুষই অসহায় এবং অভাগা। কেন জানি আমার কাছে এই কথাটা মনে হয়, আমি জানি না ভাই বোনেরা আপনারা একমত কিনা। আমার কাছে মনে হয় এই প্রকৃতি আমার সাথে কথা বলে, এগুলোর মায়া ভালোবাসা আমাকে খুব আমি খুব মিস করি, খুব টানে আমাকে। সেই জন্য আমার এই ব্যস্ত শহর, ব্যস্ত জীবন একদমই ভাল লাগে। কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে হলে অবশ্যই স্থান ত্যাগ করতে হয়, সেই জন্যই কিন্তু আমাদের শহরে থাকা। তো যাই হোক, আল্লাহর অনেক রহমত, অনেক নেয়ামত যে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে সুন্দরভাবে জীবনকে চালাতে পারতেছি আলহামদুলিল্লাহ। দেখুন ভাই বোনেরা, অবশেষে বাড়িতে সব কিছু রেখে আবার চলে আসছি। অনেক রাত হয়েছে। বাসায় এসে দেখি যে এখন রান্না করতে হবে। আফসানা শুধু ভাতটাই রান্না করতে পারে, ও তো তরকারি রান্না করতে পারে না। আর বিশেষ করে আমিও চুলার কাছে, যেহেতু ইলেকট্রিক চুলা আর তেল ঝোলের কাজ, সেজন্য ওকে যেতেও দেই না। তো যে কারণে আমি শুধু বলছিলাম ফোন করে, আম্মু তুমি মাছ বের করে রাখো, ভাতটা রাইস কুকারে বসাও, ওইটুকুই করতে পারছে। বাকি কাজ আমি এসে খুব তাড়াতাড়ি এই যে রান্নাবান্না করতেছি। আর দুপুরে ওদের জন্য আমি বিরিয়ানি দিয়ে গেছিলাম কিনে, যে ওরা যেন খেতে পারে, আর কিছু নাস্তার টাকা দিয়ে গেছিলাম। তো এই ছিল আজকের সারাদিনের ব্লগটা। কিভাবে বাড়ি গেলাম, কেন গেলাম, সেই সাথে সাথে আপনাদের অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা ছিল। কেমন লাগছে ভাই বোনেরা জানাবেন। এই পর্যন্ত যদি কেউ ভিডিওর সাথে থাকেন প্লিজ তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকে
সবাইকে লাইক দিতে ভুলে যান। আর সেই সাথে যদি কেউ নতুন আসেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তীতে আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলো আর আপনি দেখতে পাবেন না। তো সেই জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা একটু অন করে রাখবেন, তাহলে দৈনন্দিন আমার লাইফস্টাইল কী এবং আমি কি করি সেই সাথে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। তো রাতের রান্নাবান্না একদমই শেষ, কই মাছ দিয়ে পালং শাক টাটকা টাটকা রান্না করে নিলাম। আর আমি যখন গাড়িতে আসতেছিলাম আমার ধনে পাতার গন্ধে আমার তখন মাথা নষ্ট হয়েছিল যে কখন বাসায় যাব, কখন রান্না করব, তখন খাবো। তো এটা সেই ফাইনালি আমার সেই খাওয়ার সময় আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো বাড়ি থেকে অনেক কিছু আনা হয়েছে, সেগুলো আগামী ভিডিওতে দেখাবো। অনেক সুন্দর একটা ভিডিও থাকবে আগামী ভিডিওতে। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যে প্রান্ত থেকে ভিডিও দেখছেন সবার শুভকামনায় আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।